Like, comment, share, and subscribe. আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু দ্য লেক্স আমেরিকা। সবাইকে স্বাগতম, যেখানে আমরা কথা বলবো ল এবং লিগ্যাল সিস্টেমের উপর ভিত্তি করে নির্মিত কিছু সিনেমা নিয়ে। আমাদের আজকের মুভিটি হলো সিনেমার ইতিহাসে অন্যতম সেরা ক্লাসিক 1962 সালে রিলিজ হওয়া টু কিল আ মকিংবার্ড। হার্পার লি এর পুলিৎজার পুরস্কার প্রাপ্ত উপন্যাসের অবলম্বনে তৈরি এই সিনেমাতে দেখা মিলে জাস্টিস, মোরালিটি, সোশ্যাল স্ট্রাকচার আর ল এর পারফেক্ট প্যারাডক্স। আইএমডিবিতে এর রেটিং 8.3 আর রটেন টমেটোতে ইটস 93% ফ্রেশ। তাহলে আর দেরি না করে শুরু করা যাক টু কিল আ মকিং বার্ড। টু কিল আ মকিং বার্ড সিনেমাটির গল্প শুরু হয় 1930 এর দশকে অ্যালবামার মেকম নামক কাল্পনিক শহরে। গল্পটি বর্ণনা করে ছোট্ট একটি মেয়ে স্কাউট ফিঞ্চ, যার বাবা অ্যাটিকাস ফিঞ্চ একজন আইনজীবী। স্কাউট এবং তার ভাই জেন ডিল নামের একটি ছেলের সাথে বন্ধুত্ব করে, যে গ্রীষ্মে তাদের পাড়ায় বেড়াতে আসে। তারা তিনজনই তাদের রহস্যময় প্রতিবেশী আর্থার র্যাডলির ব্যাপারে প্রচণ্ড কিউরিয়াস হয়ে যায়। আর্থার র্যাডলি, যেখানে সব সময় নিজের ঘরের মধ্যে বন্দি থাকতো, ঘর থেকে বেরোতো না, এবং বাচ্চারা এই বিষয়টি নিয়ে এতটাই কিউরিয়াস হয় যে তারা বিভিন্ন ধরনের স্ক্যারি রিউমার্স ছড়াতে থাকে তার সম্পর্কে, এবং বিভিন্ন ধরনের গল্প ফাঁদতে থাকে, যেমনটা ইউজুয়ালি বাচ্চারা হয়। তবে এই সিনেমার মূল গল্পটি শুরু হয় যখন স্কাউটের বাবা অ্যাটিকাস ফিঞ্চ একজন নির্দোষ কৃষ্ণাঙ্গ ব্যক্তি টম রবিনসনের পক্ষ হয়ে মামলা লড়তে রাজি হয়। টমের বিরুদ্ধে অভিযোগ আনা হয় যে তিনি একজন শ্বেতাঙ্গ নারী মাইলা ইউয়েল এর সাথে খারাপ আচরণ করেছে। একজন শ্বেতাঙ্গ হয়ে এই ধরনের কেস নেওয়াতে অ্যাটিকাসকে অনেক ধরনের ভোগান্তি পোহাতে হয়। এমনকি একটা পর্যায়ে এমন হয় যে অন্যান্য শ্বেতাঙ্গরা অ্যাকিউজ টম রবিনসনকে মেরে ফেলার জন্য প্রস্তুত হয়। তখন অ্যাটিকাসকে রাত জেগে পাহারা দিতে হয় যাতে অ্যাকিউজকে সে বাঁচিয়ে রাখতে পারে। দ্য কোর্টরুম ড্রামা। এখানে দর্শকদের ধৈর্যের পরীক্ষা দিতে হবে। মুভিটির প্রায় 1 ঘন্টা 9 মিনিট পর শুরু হয় টান টান উত্তেজনাকর কোর্টরুম ড্রামা, যা এই ছবিটির সেন্টার পয়েন্ট। অসাধারণ একটা ক্রস এক্সামিনেশনস, যা যে কোনো আইনের শিক্ষার্থীর মন কেড়ে নিতে সক্ষম। বাকিরা হতাশ হবেন না, আমি মনে করি এই কোর্ট ড্রামাটি যে কোনো দর্শকের মনে দাগ কাটতে সক্ষম। আসামের পক্ষের উকিল গ্যাগরি পেক তার আর ভিকটিমের উকিলের অভিনয় এতটা রিয়েল যা কল্পনার অতীত। অ্যাটিকাস যখন শেরিফ তথা পুলিশকে প্রশ্ন করে ভিকটিমের ইনজুরি নিয়ে, তখন সে বলে লেফট সাইড আন্ডার রাইট আই। এটা খুব অদ্ভুত না? সাধারণত কোনো বাঁহাতি মানুষ যদি কাউকে মারে তাহলে ডান চোখের নিচে সেই মারের চিহ্ন দেখা যায়। এখানে অ্যাটিকাস পরে রিভিল করে যে মাইলার বাবা রবার্ট ইউয়েল আসলে একজন বাঁহাতি, এবং আমাদের যে আসামি টম রবিনসন, সে 12 বছর বয়স থাকাকালে একটা অ্যাক্সিডেন্টে তার বাঁ হাতের কার্যক্ষমতা হারায় ফেলায়। তাহলে সে কিভাবে ভিকটিমের সাথে মারলো এবং ভিকটিমের সাথে খারাপ আচরণ করলো? এখানে ভিকটিম আর আসামির অভিনয় এক কথায় অসাধারণ। আসামি যখন বলে যে সে অপরাধ করেনি, সে খারাপ কাজটি করেনি, তখন তার জাদ্রেল অভিনেতা ছাড়া এটা ফুটায় তোলা একেবারে পসিবল না। এছাড়াও আরও কিছু সাটল ডিটেলস আছে, যেমন প্রসিকিউটরের ইনফর্মাল ড্রেসিং স্টাইল, বাঁকা টাই, এক হিসেবে একটা ম্যাস্ট আপ লিগাল সিস্টেমকে রিপ্রেজেন্ট করে। অন্যদিকে অ্যাটিকাস পারফেক্ট ড্রেসিং তার দায়িত্ববোধ আর তার জাস্টিসের পক্ষে অনড় থাকাকে রিপ্রেজেন্ট করে। অ্যাটিকাস যখন কোর্টরুম থেকে বের হচ্ছিল, সবাই সবাই লিটারালি সবাই টুপি নামিয়ে তাকে সম্মান জানায়। অ্যান্ড দ্যাটস দ্য রিয়েল গোট মোমেন্ট।
এ ব্যাপারে মুভিটি দেখলে আপনাদের কি মনে হয় সেটা আপনারা কমেন্টে জানাবেন। এটা দিনের আলোর মতো স্পষ্ট ছিল যে মাইলা নিজে থেকেই টমকে অ্যাপ্রোচ করে এবং বরং টম মাইলাকে রেজিস্ট করে, আর মাইলা তার বাবার ভয়ে টমের নামে মিথ্যা অপবাদ দেয়। কিন্তু এত প্রমাণ থাকা সত্ত্বেও জুরি তাদের মাইন্ডসেট থেকে বের হতে পারে নাই এবং টমকে দোষী সাব্যস্ত করে। পরবর্তীতে অবশ্য জাজ একটা খুবই বুদ্ধিমানের কাজ করেছে, এই জুরিকে ডিসমিস করে দেয়। মুভির শেষের দিকে অ্যাটিকাস জানতে পারে যে টম পালানোর সময় পুলিশের গুলিতে মারা যায়, আর মাইলার বাবা রবার্ট প্রতিশোধ নেওয়ার জন্য টমের ওয়াইফকে হয়রানি করে এবং জেম এবং স্কাউটের উপর সে হামলা করে। এখানে শুরুতে বলেছিলাম না ওদের সবসময় ঘরে বন্দি থাকা প্রতিবেশী আর্থার, সে এই দুই ভাই বোনকে বাঁচায় এবং রবার্টকে সে মেরে ফেলে। পরবর্তীতে পুলিশ এই ঘটনাকে একটা সেলফ ডিফেন্স বলে ঘোষণা দেয় যাতে আর্থারকে সেভ করা যায়। এখন আসা যাক কানেক্টেড লিগ্যাল প্রিন্সিপালে। নাম্বার 1, নট গিলটি আনটিল প্রুভেন। এই লিগ্যাল প্রিন্সিপালটি স্পষ্টভাবে টম রবিনসনের বিচারে উঠে আসে, বিশেষ করে অ্যাটিকাসের আচরণে। কিন্তু শেষ পর্যন্ত রেসিজমের কারণে জুরি তাকে দোষী সাব্যস্ত করে, যা আমাদের প্রশ্ন করতে বাধ্য করে যে সোসাইটির বায়াসনেস কি জাস্টিসের পথে অন্তরায়। আপনাদের মতামতটি কমেন্ট সেকশনে জানান। নাম্বার 2, রাইট টু গেট জাস্টিস। ন্যায় বিচারের অধিকার এই প্রিন্সিপালটি বিশ্বজনীন, তবে টু কিল আ মকিংবার্ড আমাদেরকে দেখায় যে তৎকালীন যুগের বর্ণ বৈষম্য একজন ব্যক্তির রাইট টু জাস্টিসকে কিভাবে প্রভাবিত করতে পারে। অ্যাটিকাসের জোরদার ডিফেন্সের পরেও টম রবিনসনের ন্যায় বিচারের কোনো বাস্তব সম্ভাবনা ছিল না, কারণ ওই সময় আদালত তখনও বর্ণবাদে ভরপুর ছিল। এটি দেখায় যে কিভাবে ইনস্টিটিউশনাল ইনজাস্টিস লিগ্যাল প্রসিডিংসকে প্রভাবিত করতে। নাম্বার 3, ডিউটি অফ এ লয়ার। অ্যাটিকাস ফিঞ্চ পারফেক্ট এক্সাম্পল যে একজন আইনজীবী শুধুমাত্র সে একজন আইনের লোক, এই জায়গা থেকে তার কিছু নৈতিক এবং ন্যায়পরায়ণতা আছে। সকল বিরোধিতা থাকা সত্ত্বেও সে যে রবিনসনের কেসটা নেয় এবং নিজের দায়িত্বে অনড় থাকে, এটাই একজন সত্যিকারের লয়ারের ডিউটি। টু কিল আ মকিংবার্ড একটা অসাধারণ কোর্টরুম ড্রামা, যা শুধুমাত্র আইনি লড়াই না, বরং মানব সভ্যতার ইতিহাস, একজন মানুষ হিসেবে তার নিজস্ব কিছু দায়িত্ব, কর্তব্য সবকিছুকে সুন্দরভাবে ফুটিয়ে তোলে, যা নিঃসন্দেহে এই ছবিটিকে বানায় একটা মাস্টারপিস।